কোথাও যাবে না, ওইখানেই থাকবে। আমি ওকে অনুভবের আশেপাশেতে দেবো না। ও যদি অনুভবের কাছে যায় তাহলে কিন্তু আমি কুরুক্ষেত্র করব। তোমার দাদা আজকে হসপিটালে ভর্তি, ওর অ্যাক্সিডেন্ট হয়েছে, তার জন্য দায়ী কিন্তু লাজু। ওর জন্য অনুভবের লাইফে যা স্ট্রেস, যা মানসিক অশান্তির মধ্যে দিয়ে ভুগছে না, তোমার কোনো আইডিয়া নেই। তুমি কি ভাবলে ওকে ডাকলে কি হবে? অনুভব সুস্থ হয়ে যাবে? ওকে দেখে উঠে বসে পড়বে? বনলতা, প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি একটু চুপ করো। আমি জানি তুমি আপসেট আছো, কাল থেকে তোমার রেস্ট হয়নি, তুমি খুব স্ট্রেসড আছো, আমি সব বুঝলাম, কিন্তু প্লিজ এই কথাগুলো বলো না, এটা একটা হসপিটাল। আর তুমি হঠাৎ করে লাজুকে এখানে টেনে এনেছো কেন? এই লাজু, তুই চল আমার সঙ্গে। দাঁড়াও, ডোন্ট মুভ। ও কোথাও যাবে না। আমি অ্যালাউ করছি না। আমি অনুভবের ওয়াইফ, আমি ডিসাইড করব ওর কাছে কে যাবে, ওর কাছে কে যাবে না। আমি জানতে চাই রাজুকে অনুভবের ঘটনাটা কে বলেছে, কে বলেছে আমি জানতে চাই, বলো। রাজুকে আমি খবর দিয়েছি। বনলতা, আমি ওকে এখানে আসতে বলেছি। আমি বলেছি বলে তাই ও এখানে এসেছে। বাহ, অ্যামেজিং, অসাধারণ। বাড়ির সবচেয়ে সিনিয়র মেম্বার, সবচেয়ে বিচক্ষণ মানুষটি কি করেছে? অনুভবের কেপকে ফোন করে এখানে ডেকে নিয়ে এলেন। বনলতা, নিজের ভাষাকে সংযত করো, একদম চুপ করে থাকো। আমি সরি ঠাকুর, আমি কি ভাষা প্রয়োগ করবো আমি বুঝতে পারছি না। না আমি যদি লাজুকে ক্যাপ্ট হিসেবে রেফার না করি তাহলে কি বলবো ওকে? মানে আমার কি ভাষা প্রয়োগ করা উচিত? যদিও ক্যাপ্ট না হয় তাহলে তাহলে ওকে কি বলতে হয়? অনুভবের নিজের বোনের মতন? লাজু, তোকে অনুভবের বোন হিসেবে সম্বোধন করলে সেটা ঠিক হবে তো? অনুভবকে তুই নিজের দাদার মতন দেখিস তো? বনলতা, প্লিজ আমি তোমাকে রিকোয়েস্ট করছি, তুমি একটু থামো। আমরা একটা হসপিটালে আছি, এখানে হাজারটা লোক আছে, তুমি অনেকক্ষণ ধরে এরকম আচরণ করে যাচ্ছ। তুমি কি বলছো তুমি একবারও ভাবছো সেটা? তোমার হাজবেন্ডের এখন কি অবস্থা সেটা তুমি একবারও ভাবছো? সেটা না ভেবে লাজুর কার সঙ্গে কি সম্পর্ক, ও এখানে কেন এসেছে সেটা বিশ্লেষণ করতে বসেছো। তুমি এখানে যেভাবে চেঁচিয়ে সিন ক্রিয়েট করছো, এখানকার এতগুলো লোক সব কি ভাবছে বলো তো? এটা একটা পাবলিক প্লেস, এটা আমাদের বাড়ি নয়। নিজেকে সংযত রাখো। হসপিটাল সিকিউরিটি যদি এগুলো জানতে পারে না, আমাদের এখান থেকে চলে যেতে বলবে, আর সেটা কিন্তু আমাদের জন্য অত্যন্ত অপমানজনক হবে। তাই প্লিজ। এই সেম পাবলিক প্লেসে তোমাদের ঠাম্মি যদি তার নাতি প্রেমিকাকে নিয়ে আসতে পারে, আমি সেটা প্রোটেস্ট করতে পারবো না। তোমরা নিজেরা এইসব নাটকের সৃষ্টি করবে না, আমি চুপ করে থাকবো। না, তোমার সঙ্গে কথা বলাই বৃথা। তোমাদের খুব গায়ে লাগছে না কথাগুলো? তোমার খুব গায়ে লাগছে? আজকে তোমার আর দাদা ভাইয়ের জীবনে যদি এরকম কোনো থার্ড পার্সন থাকতো না, তাহলে তুমি কিভাবে রিয়াক্ট করতে সেটা আমিও দেখতাম। রাজু, তোকে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নোংরা কথা শুনতে হবে না, তুই আমার সঙ্গে আয়। না, আমি বারণ করেছি ঠাম্মি, না, ও কোথাও যাবে না, ওইখানেই থাকবে। আমি ওকে অনুভবের আশেপাশেতে দেবো না। ও যদি অনুভবের কাছে যায় তাহলে কিন্তু আমি কুরুক্ষেত্র করব। সেটা তো তুমি এমনিতেও করছো, তাই না? তবে কুরুক্ষেত্র না, তুমি যেটা করছো সেটাকে নোংরামি বলে। সাধারণ, তোমাদের পুরো ফ্যামিলি দেখছে পরকীয়া সাপোর্টার। মানে ঠাম্মি, বৌদি, বোন, তোমাদের বাবা মাও ইনভলভ আছে, তাই না? আর আমার আচরণকে তোমরা নোংরামো বলছো। আমি তুমি লাজুকে নিয়ে ভেতরে যাও প্লিজ।
কারণ প্রলাপ শোনার থেকে আমাদের কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ছোটদা ভাইয়ের লাইফ। তুমি লাজুকে নিয়ে ভেতরে যাও, লাজুর ছোটদা ভাইয়ের কাছে যাওয়াটা প্রয়োজন, প্লিজ যাও। এই অনু, তুমি এগুলো কি বলছো? কিসের লাইফের কথা বলছো? মানে এখানে কি ঠাকুমার ঝুলি চলছে? যে অনুভবের প্রাণ ভোমরা লাজুর কাছে আছে, আর লাজু গিয়ে যদি অনুভবকে ওই জীবন কাটে ছুঁয়ে তাহলে ও ঠিক হয়ে যাবে, এগুলো বিশ্বাস করতে বলছো আমাকে? মনোলতা দি, আমি একটা কথা বলি, তুমি বিশ্বাস করো আমি শুধু ভেতরে দেখে ওকে একবার দেখে চলে আসবো, আর কিচ্ছু করবো না। তুমি দয়া করে আমার জন্য এত চিৎকার চেঁচামেচি করো না, আমার না খুব খারাপ লাগে যে তুমি এই মুহূর্তে আমার জন্য এত উত্তেজিত হয়ে যাচ্ছ। আমি শুধু একবার ওকে দেখে চলে যাবো, বিশ্বাস করো। আরে তুই কেন যাবি? আমি সেটাই তো বুঝতে পারছি না, তুই কেন যাবি ওকে দেখতে? তোর কিসের এত ন্যাকামি? না, তুই আমাকে আজকে বুঝিয়ে দে, তুই আজকে আমাকে বুঝিয়ে দে যে তোর সাথে অনুভবের সম্পর্কটা কি। তুই বলে দে, তাহলে আমি তোকে যেতে দেবো। তুই যাবি, তোকে বল তোর সম্পর্কটা কি অনুভবের সাথে, কি এমন সম্পর্ক যে অনুভবে অ্যাক্সিডেন্টের খবর পেয়ে তুই গন্ডগ্রাম থেকে ছুটে এলি? তুই কেন এসেছিস এখানে? আর তুই যে এসেছিস ওর বরকে বলেছিস? শ্বশুর বাড়িতে বলে এসেছিস না মিথ্যা কথা বলে এসেছিস? কেন বল, কেন এসেছিস তুই এখানে? কেন এসেছিস? একদম তুমি ওর গায়ে হাত দেবে না, নিজের হাত পা মুখ সংযত রাখো। তোমার প্রশ্নের জবাবগুলো এবার আমি দেব। দাদু ভাই অ্যাক্সিডেন্টের খবর শুনে লাজু ছুটে আসতে বাধ্য হয়েছে, কারণ অকৃতজ্ঞ বেঈমান নয়। লাজু জানে যে জীবনের দিকে ও আজকে পা বাড়িয়েছে, সেই সম্মানের জীবন, সেই সফল জীবনের ভিত দাদু ভাই ওর জন্য করে দিয়েছে। ও যে কিছু করতে পারে, সংসারে যে এই মেয়েটার জীবনের কোনো দাম আছে, সব জায়গা থেকে ধাক্কা খাওয়া বাতিল হওয়া মেয়েটারও যে জীবনে একটা জায়গা আছে, সেই বিশ্বাসটা দাদু ভাই ওকে দিয়েছে। দাদু ভাই ওকে বুঝিয়েছে ওর পরিস্থিতির মধ্যে থেকেও জীবনে কিছু করা যায়, জীবনে এগিয়ে যাওয়া যায়। বুঝতে পেরেছো? লাজু ওকে গুরু মানে, আর দাদু ভাই ওকে ও সবচেয়ে বড় বন্ধু বলে জানে, যেটা তুমি হতে পারতে কিন্তু হওনি, হতে পারোনি। নিজের এই স্বার্থপর নর্দমার মতো নোংরা মনটার জন্যে, মনের মধ্যে জমিয়ে রাখা এই হিংসের জন্যে, কেবল পরের ক্ষতি করে যাওয়ার এই মনোবৃত্তির জন্যে।